সকাল সকাল সুইমিং পুলের পাশে এক্সারসাইজ করেছে আয়াস। চুলগুলো কপালে পড়ে আছে, কপাল দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। হঠাৎই ফোনের রিংটোনের আওয়াজে এক্সারসাইজ থামিয়ে উঠে পড়ল সে। কাঁধে থাকা টাওয়াল দিয়ে শরীরের ঘামটা মুছে নিল। ঘাড় ঘুরিয়ে চেয়ারে থাকা ভাইব্রেশনে থাকা নড়াচড়া করা ফোনের দিকে তাকাল সে। বাম হাত দিয়ে ছো মেরে ফোনটা নিয়ে নিল। ফোনের স্ক্রিনে উঠে থাকা নামটা দেখে মুখের মাঝে উদাসীনতা ভাবটা চলে এলো আয়াসের। কল রিসিভ না করে হাতে পানির বোতল নিয়ে বোতলের ছিপি খুলে পানি ঢকঢক করে পান করে নিল আয়াস। ফোন বাজতে বাজতে একসময় নিস্তব্ধ হয়ে গেল। ফোনটা রাখতে যাবে তখনই আবারও নিজের ছন্দে রিংটোন বাজিয়ে তুলল ফোনটা। কিছুক্ষণ বাজতেই আয়াস একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কল রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে একটা নরম গলায় মিসেস ইহানা বলে উঠলেন, আয়াস বাবা ফোন ধরছিলে না কেন? ইচ্ছে করেনি। আমার বা তোমার বাবার কল এলে কি কখনোই তোমার কল রিসিভ করতে ইচ্ছে করে না আয়াস? আয়াস দাম্ভিক হেসে বলল, ঠিক ধরেছ। তোমাদের কল আমার একটুও রিসিভ করতে ইচ্ছে করে না, বিশ্বাস করো। আর এসব যদি জেনেই থাকো তাহলে কল করো কেন? বাদ দাও এসব কথা। এখন এসব বলার জন্য কল করিনি তোমাকে। আজ কত তারিখ সেটা জানো তুমি? আজকের দিনটা মনে আছে তোমার? হালকা এক্সাইটেড হয়ে কথাটা বললেন মিসেস ইহানা। আয়াস চোখজোড়া ছোট ছোট করে ফোনটা কান থেকে সরিয়ে আজকের তারিখটা দেখে নিয়ে কানে ফোনটা ধরে বলল, আজকে 30শে নভেম্বর। এখানে কোনো স্পেশাল দিন খুঁজে পেলাম না আমি। ওপাশে মিসেস ইহানা হতাশ হলেন। কষ্টে জর্জরিত গলায় বললেন, আজকের দিনটা ভুলতে পারলে তুমি? আজকে আমার আর তোমার বাবার ম্যারিজ অ্যানিভার্সারি, 29তম বিবাহ বার্ষিকী আজকে। ও হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সো কল্ড বাবাকেও আমার পক্ষ থেকে উইশ জানিয়ে দিও। আমি রাখছি, আমার হসপিটালে যেতে হবে। কথাটা বলে কান থেকে ফোন সরাতে নিলেই মিসেস ইহানার ইমোশনাল কণ্ঠে কল কাটতে পারল না আয়াস। আয়াস, আজকের দিনও কি আমাদের এমন ব্যবহার প্রাপ্য? অনেক আশা নিয়ে কল করেছি তোমার কাছে। আজকে আমরা ছোট একটা পার্টি রেখেছি। আর তুমি আমেরিকাতেই আছো। আমাদের সাথে একবারও দেখা করতে আসোনি। প্লিজ আয়াস, আজ অন্তত আমাদের সাথে মিট করো। সেটা সম্ভব নয়। আমি দেখা করতে পারবো না। তোমরা পার্টি সেলিব্রেট করো। আর সেখানে নিশ্চয় অভিষেক কাহানিতা থাকবে। ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গম্ভীর গলায় মিসেস ইহানা যেন এবার দ্বিগুণ দুঃখে মুষড়ে পড়লেন। ঠিক আছে, আসবে না অভিষেক আর আহানিতা। তবুও তুমি আসো। আজকের দিনটা একসাথে কাটাতে চাই আমরা। প্লিজ আমাদের কথাটা রাখো। আই রিকোয়েস্ট ইউ। নিজের মায়ের দুঃখে ভরা কথা শুনে আর মানা করতে পারল না আয়াস। মাথার চুল নাড়িয়ে সে বলল, ঠিক আছে, আমি যাব আজ সন্ধ্যায়। বাট অভিষেক আর আহানিতাকে যেন আমি দেখতে না পাই। অল্প সময়ের জন্য যাচ্ছি আমি। নাও হ্যাপি? মিসেস ইহানা খুশিতে গদগদ হয়ে গেলেন। গলা খাকারি দিয়ে বললেন, সত্যি বাবা? তুমি আসছ? তোমার বাবা দেখলে অনেক খুশি হবে দেখো। আর শোনো, আনিশাকেও তোমার সাথে নিয়ে আসবে আজ, তাহলে আমার ভালো লাগবে। মিসেস ইহানার কথায় ভ্রুজোড়া জড়িয়ে ফেলল আয়াস। সন্দেহী গলায় বলল, মানে? তুমি এই কথা বলছ? আনিশাকে কেন নিয়ে যাব? তোমরা অপমান করবে বুঝি?
তোমরা কোনো কালেই আনিশাকে পছন্দ করতে না। তবে আজ কি হলো? মোটেও না আয়াস। আমি আনিশাকে দেখতে চাই। এটাও তো হতে পারে ওকে তোমার বাবার পছন্দ হয়ে গেল। দেখো, আমরা মাথা ঠান্ডা করে ভেবে দেখেছি তোমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া ঠিক হবে না। যেহেতু তুমি একজনকে পছন্দ করেই ফেলেছ, তাহলে আমরাও তাকে দেখতে চাই। আয়াসের কোথাও একটা খটকা লাগছে। হঠাৎ কি হলো তার মায়ের? তবে কি সত্যিই আনিশাকে ওরা দেখতে চায়? আনিশাকে কি সেখানে নিয়ে যাওয়া আদৌ ঠিক হবে? মিসেস ইহানার কণ্ঠে নিজের ভাবনার ছেদ ঘটাল আয়াস। বেশ আনমনা হয়ে সে বলে উঠল, বেশ, আমি ব্যাপারটা ভেবে দেখছি। তবে মনে থাকে যেন আনিশার সামনে আমাকে আহান বলে ডাকবে। মাইন্ড ইট। কথাটা বলে কল কেটে দিল আয়াস। সুইমিং পুলের কাচের মতো পানিতে একমনে তাকাল সে। মনটা যেন খোঁজ খোঁজ করছে তার। আনিশা কি রাজি হবে তার সাথে যেতে? ঘুম ভেঙে আড়মোড়া হয়ে বসলাম আমি। হাত উপরে তুলে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড পর দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকাতেই চোখে থাকা ছিটেফোঁটা ঘুমটাও যেন উধাও হয়ে গেল। সকাল 8টা বেজে 10 মিনিট বাজে। পায়ের ওপর কম্বল সরিয়ে এক লাফে উঠে দাঁড়ালাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে হাত রেখে ভাবতে থাকলাম, এত ঘুমালাম কিভাবে আজকে? এখনই রেডি না হতে পারলে আজ নির্ঘাত ইউনিভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে। তার ওপর কাল থেকে ওই অভিষেক নামক লোকটার কথা এখনো কপালে চিন্তার রেখা টেনে রেখেছে। বুঝতে পারছি না কি করা উচিত আমার। কাকে জানাবো এসব কথা? মুখ দিয়ে জোরে শ্বাস নিয়ে ফ্রেশ হওয়ার জন্য বিদ্যুতের গতিতে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছছি আমি। আনমনে হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই চেয়ারের সাথে ডান পায়ে জোরে সোরে হোঁচট লাগল। আহোহো নামক যন্ত্রণাদায়ক শব্দটা করে পায়ের দিকে তাকালাম। পা যেন ব্যথায় টনটন করতে লাগল। আসলে আমরা যতই তাড়াহুড়ো করতে চাই না কেন ততই দেরি হয়। পা উপরে তুলে হাত দিয়ে বুলাতেই ঝড়ের গতিতে কেউ আমার পাশে এসে আমার পায়ে হাত দিল। আমি ঘাড় ঘুরিয়ে অস্থির চেহারাময় আহানকে দেখে তৎক্ষণাৎ পা নামিয়ে নিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, কি করছেন তা কি? হ্যাঁ, এভাবে কেউ পায়ে হাত দেয়? কারো পায়ে হাত দিতে নেই জানেন না? আহান আমার কথার জবাব না দিয়ে চোখ রাঙিয়ে তাকালেন উনি। তারপর কড়া গলায় বলে উঠলেন, কি সমস্যা? চোখ কি আকাশে তুলে হাঁটছিলে? পায়ে লাগে কি করে? দেখি কোথায় লেগেছে। এই বলে নিচু হয়ে বসে আবারও আমার পায়ে হাত দিতে গেলেন উনি। আমি পা সরিয়ে নিলাম। আহান চোখ গরম করে তাকালেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আমাকে ধরে বললেন, বেড পর্যন্ত চলো। আমি ঠিক আছে। হালকা লেগেছে। ঠিকও হয়ে গেছে। আপনি অযথা অস্থির হয়ে পড়ছেন। চুপচাপ যাবে নাকি কোলে তুলতে হবে? ভারী গলায়। আমি মাথা নিচু করে শুকনো ঢক গিলে হাঁটতে হাঁটতে বেডে এসে বসলাম। আমার পায়ে এখন আর ব্যথা নেই। তবুও অস্থির হয়ে পড়ছে লোকটা। তবে উনার এই কেয়ারিং ব্যাপারটা যে আমার খারাপ লাগে সেটাও নয়। উনি উঠে আমাকে ইশারা করে বসিয়ে রেখে চলে গেলেন। মিনিট দুয়েক পর হাতে একটা স্প্রে নিয়ে এসে আমার পাশে বসলেন। আমি বিস্মিত চোখ করে উনাকে দেখে চলেছি। আমার পায়ে স্প্রে করে দিয়ে এক নজর তাকিয়ে বললেন, ব্যথা ঠিক হয়ে যাবে। আমি মুখ ফুলিয়ে বললাম, সেটা অনেক আগেই ঠিক হয়ে গেছে। আপনি অযথা চিন্তিত হয়ে পড়েছিলেন। আমাকে চিন্তায় ফেলতে খুব ভালোবাসো তাই না? মোটেও না।
দেখি সরুন, আমি উঠব। রেডি হতে হতে তো। এই বলে উঠে দাঁড়ালাম আমি। উনি চিন্তিত সুরে বললেন, সত্যি ব্যথা নেই তো? বললাম তো নেই, অল্প লেগেছে। আমার কথায় যেন নিশ্চিন্ত হলেন আহান। অতঃপর উঠে দাঁড়িয়ে ফিচেল গলায় বললেন, ঠিক আছে, আমি ওয়েট করছি গাড়িতে। চলে এসো রেডি হয়ে। কথাটা বলে আমার রুম থেকে দ্রুত বেরিয়ে গেলেন উনি। উনি বেরিয়ে যেতেই আমি ব্যঙ্গ করে বলতে শুরু করলাম, কেন রে? তোর গাড়িতে যাব কেন? তুই তোর আহানিতাকে তোর গাড়িতে নিয়ে যা, নয়তো তোর হবু বউ আমাকে তোর পাশে দেখলে রাগ করবে। আমার কথা শেষ হতেই আহানের ভারী গলা শুনতে পেয়ে চমকে পিছনে তাকালাম আমি। উনি আমার ঘরে উকি দিয়ে বললেন, আমার সাথে না গেলে জোর করে নিয়ে যাব। সো কথা কম কাজ বেশি, নয়তো তোমারই লেট হয়ে যাবে। এই বলে চলে গেলেন উনি। আমি হাফ ছেড়ে বাঁচলাম। বেশি কিছু তো বললেননি। আয়নার নিজের দিকে তাকিয়ে আয়নায় থাকা আমার প্রতিবিম্বর গালে থাপ্পড় দিয়ে বললাম, আনিশা, দেয়ালেরও কান থাকে। এবার থেকে যা বলবি দেখে শুনে বলবি। হুহ। গাড়ির একপাশে জানালার সাথে মাথা লাগিয়ে বসে আছি আমি। ইউনিভার্সিটিতে গিয়ে অভিষেকের সামনে কি পড়লে ওকে কি বলবো সেই কথাগুলো মনে মনে সাজিয়ে চলেছি। কিন্তু বারবার কথাগুলো অগোছালো হয়ে যাচ্ছে। তারিনকে একটা থাপ্পড় দিয়ে বলতে ইচ্ছে করছে, ভালোবাসার আর মানুষ পেলি না? ওই ইডিয়টটাকেই ভালোবাসতে হলো। কিন্তু ওকে এই মুহূর্তে এটাও বলতে পারবো না, কারণ ও আমার কোনো কথায় বিশ্বাস করবে না। ভালোবাসা এমন একটা জিনিস যেটা কোনো মানুষের প্রতি জাগলে তাকে অফুরন্ত বিশ্বাস করতে ইচ্ছে করে। তখন জগতের সব সত্যিকেও যেন মিথ্যে মনে হয়। তারিনের ক্ষেত্রেও তাই। ভালোবেসে ফেলেছে একটা ভুল মানুষকে। তবে আমাকে ওকে সতর্ক করতে হবে। যে করেই হোক বোঝাতে হবে অভিষেকের ভালো মানুষের পেছনে কত বড় একটা জঘন্যতম মানুষ লুকিয়ে আছে। আমার হাতে কারো স্পর্শ পেতেই যেন কিঞ্চিত মনে হলো এটা আয়াসের স্পর্শ। পাশে তাকাতেই নিজের ধারণা ভুল প্রমাণিত হল। এখানে আয়াস আসবে কোথা থেকে? আহান সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, মন কোথায় ছিল তোমার? সেই তখন থেকে ডাকছি। ওই আসলে তেমন কিছু না, রাস্তা দেখছিলাম। আচ্ছা, আজকে আমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি, তো ওরা পার্টি অ্যারেঞ্জ করেছে। আহানের কথায় উৎসুক হয়ে তাকালাম উনার দিকে। তারপর কৌতূহলী গলায় বললাম, আপনার মা বাবার অ্যানিভার্সারি বুঝলাম, কিন্তু উনাদের তো আদৌ দেখলাম না। আপনি তাদের কাছে থাকেন না কেন? আমার কথায় চুপ হয়ে গেলেন আহান। তারপর গম্ভীর গলায় বললেন, একা থাকতে ভালো লাগে। আমি ঠোঁট উল্টিয়ে বাঁকা চোখে তাকিয়ে বললাম, উনাদের সাথে তো দেখাও করতে মনে হয় যান না। আজ তো যাচ্ছি, সাথে তোমাকেও যেতে হবে। উনার কথার মানে প্রথমে না বুঝলেও কয়েক সেকেন্ড পর চোখ বড় বড় করে তাকিয়ে বিস্মিত গলায় বললাম, আমি যাব কেন? সিম্পল, তুমি আর আমি একে অপরকে চিনি। আমরা তো অনেক ভালো বন্ধু, তার থেকেও বেশ। কথাটা শেষ না করেই চুপ হয়ে গেলেন উনি। তারপর অযথা কাশতে শুরু করলেন। আমি সন্দেহী চোখে তাকালাম। কাশি থামিয়ে ভার গলায় বললেন, আজ সন্ধ্যায় যাবে আমার সাথে। দ্যাটস ফাইনাল। কিন্তু? কোনো কিন্তু নয়। তুমি যাচ্ছ আমার সাথে। এটা তোমার কাছে আমার আবদার। আমি আর মানা করতে পারলাম না।
ইউনিভার্সিটির দরজায় এসে গাড়ি থামালেন উনি। আমি নামতেই আহান গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউনিভার্সিটির ভিতরে ঢুকব কি না সেটা ভাবছি আমি। মনের মাঝে একটা ঝড় বয়ে যাচ্ছে। এক পা বাড়াতেই দুই পা পিছিয়ে গেলাম। আমার কাঁধে কারো হাত পড়তেই চমকে পিছনে তাকালাম। তারিনকে দেখে নিশ্চিন্ত হলাম। ও হাত নাড়িয়ে জিজ্ঞেস করল, কি হলো? চমকে গেলি কেন? না কিছু না। কি আবার হবে? তো চল, ক্লাসে যেতে হবে তো, নয়তো দেরি হয়ে যাবে। আমি মাথা নাড়িয়ে ওর হাত ধরে ভিতরে ঢুকলাম। আশেপাশে তাকাচ্ছি আর হেঁটে চলেছি। তারিন আমার হাত ঝাড়া দিয়ে বলে উঠল, কি হয়েছে তোর বলতো? এমন অদ্ভুত বিহেভ করছিস কেন? আমার ইচ্ছে করল ওর কানের সামনে জোরে সোরে চিৎকার করে বলতে, আমাকে দোটানার মাঝে ফেলে নিজেই কি হয়েছে জিজ্ঞেস করছিস? তবে আমার ইচ্ছেটা পূরণ হল না। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বললাম, অদ্ভুত বিহেভ করব কেন? আজকাল আমার স্বাভাবিক বিহেভও তোর কাছে অদ্ভুত মনে হচ্ছে নাকি? আমার কথায় বিরক্তি নিয়ে তাকালো তারিন। আমি গটগট করে ক্লাসের দিকে যেতে থাকলাম। পিছে পিছে তারিনও হাঁটতে শুরু করল। দ্বিতীয় ক্লাসে আমাকে অবাক করে দিয়ে অন্য প্রফেসর প্রবেশ করলেন। আমি বসে থেকে বোঝার চেষ্টা করছি আমি ঠিক দেখছি তো। তারিন আমাকে টেনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর কি মাথাটা গেছে? স্যার এসেছে তাও বসে আছিস কেন? আমি ফিসফিস করে বললাম, অভিষেক স্যার আজকে এলেন না যে। ও আজ আসবে না, দরকারি কাজ আছে বাড়িতে, তাই ছুটি নিয়েছে। তারিনের কথা শুনে একগাল হেসে ওর দিকে তাকালাম আমি। তারপর হুট করেই আনন্দের চোটে তারিনকে জড়িয়ে ধরে ওর গালে চুমু খেয়ে বসলাম। হুশ আসতেই সাথে সাথে ওকে ছেড়ে দিয়ে সামনের দিকে তাকালাম আমি। ভাগ্যিস আজ পিছনের সিটে বসেছি, তাই এই কাণ্ড কেউ দেখতে পায়নি, নয়তো প্রচণ্ড লজ্জায় পড়তে হতো আমায়। স্যার বসতে বললে সাথে সাথে বসে গেলাম। সাথে সবাই বসল শুধু তারিন বাদে। ও এখনো হতভম্ব হয়ে আমার দিকে চেয়ে আছে। আমি ওর হাত টানতে টানতে ফিসফিস করে বললাম, এই তারিন বসো, এভাবে ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকিস না। দেখ স্যার তাকিয়ে আছেন। আমার কথায় নড়েচড়ে উঠল তারিন, তারপর স্যারের দিকে তাকিয়ে ধপ করে বসে পড়ল। নিজের গালে হাত দিয়ে বলল, একটু আগে কি করলি? আমি বইয়ের পাতা মেলাতে মেলাতে ব্যস্ত ভঙ্গিতে বললাম, কি করলাম আবার? কিছু না তো, পাগলি একটা। তারিন হেসে দিয়ে ক্লাসে মনোযোগ দিল। আমি ভেঙচি কাটলাম। আমি যে কি প্যাচের মধ্যে জড়িয়ে গেছি সেটা তুই জানবি কিভাবে? মনে মনে তারিন আর অভিষেককে হাজারটা বকা দিয়ে নিজের মনটাকে শান্তি করে ক্লাসে মনোযোগ দিলাম। ভাইয়া, তোমার প্ল্যানটা কি বলো তো? আজ কি করতে যাচ্ছিস তুমি? অভিষেকের দিকে তাকিয়ে প্রশ্নটা করল আহানিতা। অভিষেক পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে আছে। আহানিতার কথায় সে খানিকটা হাসল। তারপর বলল, সেটা তো সন্ধ্যা বেলাতেই দেখতে পাবি। এমনি এমনি তো ফুফিকে দিয়ে আয়াসকে এখানে আসতে রাজি করায়নি, অবশ্যই কিছু করব বলেই রাজি করিয়েছি। যা করবে ভাবনা চিন্তা করে করবে। আহান যতটা ভয়ানক, আমি তো কালকে ভয় পেয়ে গেছিলাম। ও আমার গলা যেভাবে চেপে ধরেছিল, আর একটু হলেই প্রাণটা চলে যেত আমার। সব দোষ তোমার দেওয়া ড্রাগের। তোমার ড্রাগ ওকে সাইকো বানিয়ে ছেড়েছে। নিজের গলা ছুঁয়ে অসহায় গলায় কথাগুলো বলল আহানিতা। অভিষেক উঠে দাঁড়িয়ে ঠোঁটে হাত দিয়ে বলল,
হুশস, এসব গোপন কথা ভুলেও মুখে আনবি না। দেয়ালেরও কান আছে, এসব বলতে নেই যেখানে সেখানে। হুমম, বাত তাও আহানকে আমার চাই ভাইয়া, তুমি ওকে আমার কাছে এনে দাও না প্লিজ। অবশ্যই মাই লিটল শিস, আয়াস তোর হবে আর আনিশা আমার। ডিল ফাইনাল? আহানিতা হেসে দাম্ভিক গলায় বলে ওঠে। ইয়েস। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা, পাখিগুলো নিজের নীড়ে ফিরছে। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, সন্ধ্যা তারা ঝকমক করছে। রাত না নামতেই পুরো শহরে বেশ ঠান্ডা পড়েছে। আমি সবে ছাদ থেকে নিচে নামছি সিঁড়ি দিয়ে। প্রতিদিন ছাদে সময় কাটানো যেন একটা অভ্যেসে পরিণত হয়েছে। নিচে ড্রয়িং রুমে নামতেই হনহন করে আসা আহানকে নজরে পড়ল আমার। উনি এসে আমার সামনে দাঁড়ালেন। সারাদিনের পরিশ্রমে বেশ ক্লান্ত লাগছে উনাকে। আমার হাতে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে আচমকা বলে উঠলেন, এখনো রেডি হওনি? অবশ্য ভালোই হয়েছে। এই নাও, এখানে একটা শাড়ি আছে, ওটা পরে রেডি হয়ে নাও। আমি ভ্রু কুঁচকে বলে উঠলাম, রেডি হব? কিন্তু কেন? ভুলে গেছ? আজকে আমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি। সেটার পার্টিতে তোমাকেও ডেকেছে। উনার কথায় নিজের মাথায় টোকা মারলাম। ইউনিভার্সিটি থেকে আসার সময় পার্টিতে যাওয়ার কথা মনে থাকলেও বাড়িতে আসার পর পার্টির কথা এক প্রকার ভুলেই গিয়েছিলাম আমি অনুনয়ের সুরে আহানের উদ্দেশ্যে বললাম, সরি, আমি ভুলে গিয়েছিলাম। নো প্রবলেম, এখন রেডি হয়ে নাও, আমাদের কাছে বেশি সময় নেই। সো গেট রেডি ফর পার্টি। আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে কথাগুলো বললেন উনি। আমি বিস্মিত দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে বললাম, আমার কাছে শাড়ি আর পার্টিতে যাওয়ার জন্য ড্রেস আছে। আহান গম্ভীর গলায় আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, সো হোয়াট? আমি উনার দৃষ্টি দেখে খানিকটা ভরকে গেলাম। দাঁত কেলিয়ে বললাম, না কিছু না। কিন্তু আপনি এই দেশে শাড়ি পেলেন কোথায়? বাঁকা চোখে আহানের দিকে তাকিয়ে। দ্যাটস আ সিক্রেট। এত কথা শুনতে হবে না তোমার। এখন গিয়ে যদি রেডি হতে মনোযোগ দাও তবে খুশি হতাম। আমি শুকনো হাসি দিয়ে নিজের ঘরে দৌড় দিলাম। বলা যায় না, এখন যদি উনার কথা না শুনি তাহলে যা ইচ্ছে করে ফেলতে পারেন। তাই কথা না বাড়িয়ে নিজের রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বেডে এসে বসে পড়লাম। টেবিলে থাকা ফুলের বর্ষর বুকের দিকে তাকালাম। ফুলের বুকেটা আমিই এনেছি, আহানের মা বাবার জন্য। ফুলের বুকেটা নানান রঙের গোলাপ দিয়ে সাজানো। হরেক রঙের গোলাপ যেন ফুলের বুকের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মুচকি হেসে আমার হাতে থাকা শপিং ব্যাগটা খুলে নিজের হাতে একটা হোয়াইট রঙের একটা সাদা শাড়ি আবিষ্কার করলাম। শাড়িটাতে সুনিপুণভাবে স্টোনের কাজ করা। তবে একটা প্রশ্নের উত্তর এখনো পেলাম না আমি। এই দেশে উনি শাড়ি পেলেন কিভাবে? এখানে তো শাড়ির চল নেই। তবে না, এত বেশি ভাবলে চলবে না। রেডি না হতে শুরু করলে হয়তো আমাকে টানতে টানতে নিয়ে বাইরে ছুটবেন আহান। তাই ভাবাভাবির অধ্যায় সমাপ্ত করে তৈরি হতে মনোযোগ দিলাম। নিজেকে আয়নায় মনোযোগ দিয়ে দেখছি আমি। সাদা শাড়িতে খুব একটা খারাপ লাগছে না আমায়। শ্যামলতা বর্ণের সাথে সাদা রংটা বেশ মানানসই হয়েছে। তবে কিছু একটা কমতি তবুও রয়ে গেছে। আবারও নিজেকে ওপর থেকে নিচ পর্যন্ত ঠিক করে পর্যবেক্ষণ করতেই বুঝলাম কপালে টিপ নেই। ড্রেসিং টেবিলে ওপরের ড্রয়ার খুলতেই হরেক রকম টিপের পাতা চকচক করে উঠল।
এত টিপের ভিড়ে শাড়ির সাথে মিল রাখার জন্য একটা ছোট্ট টিপ খুঁজছি আমি। অবশেষে হাতাতে হাতাতে পেয়ে গেলাম স্টোনের সাদা রঙের টিপ। ঠিক করে টিপ লাগাতেই ঘড়ির দিকে তাকালাম। রেডি হওয়ার দিকে আমি এতই মনোযোগ দিয়েছিলাম যে ওদিকে সময় চলে যাচ্ছে তা খেয়ালেই ছিল না আমার। হাতে সাদা রঙের একটা পার্স আর ফোন সাথে ফুলের বুকে নিয়ে তড়িঘড়ি করে রুমের দরজা লাগিয়ে দিলাম। জোর কদমে হেঁটে বাইরে কাউকে দেখতে না পেয়ে কোনো কিছু না ভেবেই সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে আহানের রুমের দিকে এগিয়ে গেলাম। করিডোর পেরিয়ে আহানের রুমের দরজায় দাঁড়িয়ে একটা উকি মারলাম। মাথা হেলিয়ে দরজার সাথে সেটে রুমের ভেতরে দেখতেই কালো কোট প্যান্ট পরা আহানকে দেখলাম আমি। এই প্রথম উনাকে এই বেশে দেখলাম। উনার ফর্সা গায়ে কালো রংটা যেন জ্বলজ্বল করছে। গালে খোঁচা খোঁচা দাড়িতেও যেন অধিতকর ফুটে উঠেছে উনার রূপ। আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম লাগাতে ব্যস্ত উনি। নিজের কাজে ব্যস্ত হয়ে উনি কিভাবে যেন আমার আভাস পেয়েছেন। তাই হুট করে বলে উঠলেন, সাদা শাড়ি, সাদা চুড়ি, স্টোনের টিপ, চোখে গাঢ় কাজলের ঝলকানি, ঠোঁটে হালকা লাল আভা উফফমার ডালা মুছে। আমি উনার বর্ণনা শুনে মুখটা যেন অটোমেটিক হা হয়ে গেল। তৎক্ষণাৎ মুখটা বন্ধ করে দরজা পেরিয়ে আহানের কাছে এসে কোমরে হাত দিয়ে বললাম, আপনি কি করে জানলেন আমি এসেছি? ইটস আ ম্যাজিক। আমার দিকে তাকিয়ে হাতের আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে বললেন উনি। আমি ঠোঁট উল্টিয়ে বললাম, আমাকে তাড়াতাড়ি রেডি হতে বলে আপনিই তো লেট করছেন। দ্যাটস নট ফেয়ার। শাওয়ার নিলাম, তাই লেট হলো। আমি কথা বলতে যাব তার আগে নাকে কোনো চেনা গন্ধ এসে ঘুরঘুর করতে লাগল। আমি ভালো করে গন্ধ নিয়ে আনমনে বলে উঠলাম, এই পারফিউমের গন্ধ। এই গন্ধ তো আগেও পেয়েছিলাম আমি কোনো চেনা মানুষের থেকে। আহান আমার থেকে মাথা হেলিয়ে জিজ্ঞেস করলেন, রিয়েলি? কোথায় পেয়েছিলে? আমি মাথা চুলকিয়ে নাবোধক মাথা নাড়ালাম। এর মানে আমার মনে আসছে না। আহান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পেতেই পারো। এমন তো নয় এই পারফিউম শুধু একা আমি ইউজ করি, অনেকেই করো। নাও লেটস গো। এমনিতে অনেক লেট হয়ে গেছে আর নয় ওকে। এই বলে গটগট করে হেঁটে বাইরে চলে গেলেন উনি। আমিও উনার পিছন পিছন ছুটতে শুরু করলাম। আহান গাড়ি এনে থামালেন একটা বর্ষর অফ হোয়াইট রঙের বাড়ির সামনে। বাড়িতে লাইটিং যেন ঝকমক করছে। এটা আহানের বাড়ির থেকেও বড় বাড়ি। মনে মনে একটা প্রশ্ন করা নাড়িয়ে উঠল, আহান এত সুন্দর বাড়ি উনার মা বাবাকে ছেড়ে শুধু একা থাকতে ভালো লাগে জন্য থাকেন? ব্যাপারটা যেন কিছুতেই হজম হল না। অনেক লোকজন প্রবেশ করছেন বাড়ির মেইন গেট দিয়ে। আহান এসে আমার হাত ধরে গাড়ি থেকে নামালেন। আমার হাত শক্ত করে ধরে সামনের দিকে যেতে ইশারা করলেন। আমি এক নজর হাতের দিকে তাকিয়ে চলতে শুরু করলাম। আমার পাশাপাশি চলতে শুরু করলেন আহান। পাশাপাশি চলার মাঝে এক অন্যরকম অনুভূতি প্রকাশ পাচ্ছে আমার মনে। যেন এভাবে সারা জীবন পাশাপাশি হাতে হাত রেখে চলা সম্ভব। উনার হাতটা যেন ভরসার হাত। কথাগুলো মনে বাজতেই ঘাড় ঘুরিয়ে উনার দিকে তাকালাম আমি। উনি সামনে তাকিয়ে হাঁটছেন আর মাঝে আরেক হাত দিয়ে নিজের সামনের চুলগুলো ঠেলে পেছনে দিকে দিচ্ছেন। চোখ সরিয়ে সামনে তাকালাম আমি। একটা লাল কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, তার ওপর দিয়েই হাঁটছি আমরা। কয়েক পা হাঁটতেই বাড়ির বড় দরজায় এসে পৌঁছালাম। এত অচেনা অজানা মানুষের সামনে হালকা নার্ভাস ফিল করছি। আহান হাতটা নাড়ালেন। আমি উনার দিকে তাকালাম। উনি নিজের চোখজোড়া দিয়ে আমাকে আশ্বস্ত করতেই এক অদ্ভুত স্বস্তিবোধ করলাম আমি। এক গাল হাসলেন আহান।
অতঃপর আমার পাশাপাশি হাঁটতে শুরু করলেন। কয়েক ধাপ ফেলতেই হঠাৎই উনার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, বলছি আপনার হবু বউ আজ আসেনি? ও আসলে আমার হাতটা ছাড়ুন। ও মাইন্ড করবে তো? আমার কথায় আহান দাঁতে দাঁত চেপে বললেন, শাট আপ। ও আসেনি। হাতটা আমার হাতের সাথেই রাখবে। কথাটা বলে আমার হাত আরো শক্ত করে ধরলেন উনি। সামনে যেতেই অর্ধবয়স্ক দম্পতিকে দেখতে পেলাম। উনারা হেসে হেসে সবার সাথে কথা বলছেন মাথা নাড়িয়ে। উনারা একে অপরের হাত ধরে আছেন। আহান আমাকে উনাদের দিকে ইশারা করতেই বুঝতে পারলাম উনারাই আহানের মা বাবা। আমি আর আহান উনাদের দিকে এগিয়ে যেতেই উনারা আমাদের দিকে তাকালেন অদ্ভুত দৃষ্টি দিয়ে। আন্টি, আহানের মা, আহানের দিকে ছলছল নয়ন নিয়ে তাকালেন। উনি তড়িঘড়ি করে এগিয়ে এলেন আহানের দিকে। পিছন পিছন আঙ্কেলও, আহানের বাবা, এগিয়ে এলেন। আন্টি আহানের গালে, মুখে, চুলে হাত বুলিয়ে দিলেন। অতঃপর আহানকে মমতায় জড়িয়ে ধরলেন উনি। আমি আহানের হাত ছাড়াতে লাগলে আমার হাতটা আরো বেশি করে চেপে ধরলেন উনি। আন্টি আহানকে জড়িয়ে ধরলেও আহান সোজা হয়ে অনুভূতিহীন মানুষের মতো দাঁড়িয়ে আছেন। উনার মুখে হাসি, কান্না, কোনো রকম অনুভূতি নেই। আন্টি আহানকে ছেড়ে আহানের গাল ধরে অন্তত খুশি মনে বললেন, আমার ছেলে, কতদিন পর দেখলাম তোমাকে। আজ যে কত ভালো লাগছে আমি তোমায় বোঝাতে পারবো না। উনার মমতা ভরা কথাগুলো শুনে আমার মায়ের কথা মনে পড়ল। আমার মাও তো আমাকে এভাবেই ভালোবাসে। সত্যিই মায়ের ভালোবাসার কোনো তুলনা নেই। উনি এত ভালোবাসা ফেলে কেন একা থাকেন? আহান যেন তার মায়ের ভালোবাসা উপেক্ষা করে উনার গাল থেকে আন্টির হাত ছাড়িয়ে নিলেন। এতে আন্টির হাসি মুখটা যেন উবে গেল। তারপর আন্টি আঙ্কেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠলেন, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। কথাটা বলে আন্টির হাতে আহানের হাতে থাকা একটা গিফট বক্স ধরিয়ে দিলেন আহান। আমিও হালকা আন্টি আঙ্কেলের কাছে এগিয়ে দিয়ে এক গাল হেসে বললাম, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আন্টি আঙ্কেল। সব সময় ভালো থাকবেন আপনারা। আমাকে দেখে যেন খুশি হলেন না উনারা। উনাদের মুখটা ভার হলেও যেন উনারা জোর করে হেসে আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে উঠলেন, থ্যাংক ইউ। আমি একটা শুকনো হাসি দিয়ে ফুলের বুকে এগিয়ে দিলাম। উনারা একসাথে ফুলের বুকে ধরলেন। আমি পিছিয়ে এলাম। হঠাৎই একটা হাত তালি বেজে উঠল। পরিচিত কণ্ঠে আমি আর আহান সহ বাকি সবাই উৎসুক হয়ে পিছন দিকে তাকাল। পায়ের বড় বড় ধাপ ফেলে ভিড় ঠেলে এগিয়ে এলেন অভিষেক। তার পাশে আছে আহানিতা নামক মেয়েটা। ওদের দুজনকে দেখে আমি চরমভাবে অবাক হয়ে গেলাম। পাশে আহানের দিকে তাকাতেই অবাকের রেশ কাটিয়ে ভয় পেয়ে গেলাম আমি। উনার চোখ নিমিষের মাঝেই লাল রঙে পরিণত হয়েছে। যেন চোখ দিয়েই অভিষেক আর আহানিতাকে ধ্বংস করে ফেলবেন উনি। অভিষেক প্রশংসনীয় গলায় বলে উঠল, বাহ বাহ। আহান আর আমার হাতের দিকে ইশারা করে, আয়াস। আমার পছন্দ মেয়েকে তুই নিজের কবজায় নিয়ে নিলি, তাও নিজের মিথ্যে পরিচয় দিয়ে। তোর এলেম আছে বলতে হয়। আয়াস নামটা শুনে বিস্মিত হয়ে গেলাম আমি। এ কি বলছে অভিষেক? আহান কি করে আয়াস হবে? আহানের দিকে এক নজর তাকিয়ে বললাম, এসব কি বলছেন অভিষেক? আহান আয়াস হবে কি করে? আমার কথায় যেন ভয়ানক হাসিতে মেতে উঠল অভিষেক সাথে আহানিতা। হাসি থামিয়ে আহানিতা দুই এক পা করে এগিয়ে এসে আমার বাহু ধরে ধাক্কা মেরে বলল, আমার হবু বরকে কেড়ে নিয়ে এখন এমন ভাব করছো যেন কিছু জানোই না। কি বলছো তুমি আহানিতা? তোমার হবু বরকে কেন কেড়ে নেব আমি?
অবুঝ গলায় বললাম কথাগুলো। আহানিতা আহানের কাছে দাঁড়িয়ে ওর হাত ধরে তিক্ত গলায় বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমার হবু বরকে অনেক কেড়ে নিয়েছ তুমি। এই তোমার হাত ধরে যে দাঁড়িয়ে আছে তার সাথে আমার বিয়ে ঠিক করা আছে। জানো ওর পুরো নাম কি? আয়াশ রায়হান আহান। আয়াশ নামটা শুনে চমকে উঠলাম আমি। মুখে হাত দিয়ে আহানের দিকে তাকালাম। তবে কি সত্যিই আমি এতদিন যার থেকে পালিয়ে বেরিয়েছি তার বাড়িতেই ছিলাম? তার সাথেই মিশেছে? পেছনে থেকে আহানের বাবা মা সবাইকে বিদায় জানিয়ে সবাইকে বললেন এখানে কোনো পার্টি হবে না। পার্টি ক্যান্সেল। সবাইকে চলে যেতে বললেন। সবাই আস্তে আস্তে বেরিয়ে যেতেই আহান আমার হাত ছেড়ে দিয়ে বললেন, কেন এসেছিস তোরা এখানে? আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে, তোমরা না বলেছিলে এরা আসবে না? তাই তো আমি আনিশাকে নিয়ে এসেছিলাম। কেন ধোঁকা দিল? নিজের ছেলেকে ধোঁকা দিতে একবারও ভাবলে না তোমরা? এই ছিল তোমাদের ভালোবাসা? আহানের মা বলে উঠলেন। আমার কথা শোনো আয়াশ। বাকিটা বলার আগে চিৎকার দিয়ে থামিয়ে দিল আহান। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার সামনে থাকা লোকটা আহান নয় আয়াশ। এতদিন আমার সামনে মিথ্যে পরিচয় দিয়ে গেছেন। পদে পদে মিথ্যে বলে গেছেন। মিথ্যে পরিচয় দিয়ে সম্পর্ক সাজানোর চেষ্টা করে গেছেন। অভিষেক আমার উদ্দেশ্যে বলে উঠলেন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? এই নাও প্রমাণ। এই বলে আমার হাতে উনি কয়েকটা ছবি ধরিয়ে দিলেন। আমি কাঁপা কাঁপা হাতে ছবিগুলো দেখতে লাগলাম। প্রথম ছবিতে আয়াশের আইডি কার্ড, যেখানে স্পষ্ট করে আহানের ছবি লাগানো আছে, আর সুন্দর করে নাম লিখা, আয়াশ রায়হান আহান। পরের ছবিতে আয়াশ নিজের কেবিনে মাস্ক খুলছে। স্পষ্ট তার চেহারা দেখা যাচ্ছে। পরের ছবিতে নিজের নীল রঙের লেন্স খুলে হাতে ধরে আছেন। আর দেখার আগে সব ছবি হাত থেকে পড়ে গেল। হতভম্ব হয়ে মুখোশ পরা লোকটির দিকে তাকালাম। চোখ বন্ধ করে চিৎকার করে বললাম, ওরা যা বলছে সব সত্যি? আপনি আয়াশ? বলুন। উনি চোখমুখ শক্ত করে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিই সেই আয়াশ। আয়াশ রায়হান আহান আমার নাম। ওরা যা যা বলছে সব সত্যি। আমি ছদ্মবেশ ধরে তোমার সামনে থেকেছি। ঠকবাজ। কি দরকার ছিল নিজের মিথ্যে পরিচয় বানিয়ে আমার সামনে আসার? এমনিতেই তো আপনাকে আয়াসরূপে একটু একটু ভালোবাসছিলাম আমি। তবে কেন সেসব ভালোবাসাগুলো আজ আবারও ঘৃণাতে পরিণত করলেন? মিথ্যে পরিচয় দিয়ে, মিথ্যে কথা দিয়ে কখনো ভালোবাসা তৈরি করা যায় না। খুব খারাপ আপনি। খুব খারাপ। আই হেট ইউ। কথাগুলো বলতে বলতে চোখের কোণে পানি জমা হলো আমার। আর এক মুহূর্তও দাঁড়িয়ে না থেকে সেখান থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে এলাম। আনিশা বেরিয়ে যেতেই অভিষেক হালকা হেসে আয়াশের সামনে দাঁড়াল। আস্তে আস্তে সবাই আয়াশের দিকে এগিয়ে এলো। আয়াশ হাত মুঠো করে অভিষেকের দিকে তাকিয়ে আছে। অভিষেক হাত নাড়িয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, আজ আবারও প্রমাণ হয়ে গেল আনিশা তোকে হেট করে। জাস্ট হেট করে। কি দরকার ছিল বেচারিকে কষ্ট দেওয়ার? ওকে তো কষ্ট দিচ্ছিস, তার সাথে আমার ছোট বোনটাকেও কষ্ট দিয়ে চলেছিস। বিয়ে করে নে না আমার বোনকে। ও তো তোকে ভালোবাসে। আচ্ছা তুই হয়তো এটা ভাবছিস যে ছবিগুলো কি করে পেলাম, তাই না? অভিষেকের কথায় একটা বড় নিঃশ্বাস নিয়ে যথাসম্ভব নিজেকে স্থির রেখে দাঁত কিরমির করে বলল, হুমম, কি করে পেলি ওইসব প্রমাণ? তোর হসপিটালে উইয়ে কিছু ওয়ার্ড বয় আছে না? তাদের লোভ দেখিয়েছিলাম টাকার।
আমার কথায় ওরা তোর কেবিনে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, সেখান থেকেই কালেক্ট করা ছবিগুলো। কত বোকা করে তুই! হা 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 হা। আয়াস তেরে এলো অভিষেকের দিকে, হাত শক্ত করে সজোরে একটা ঘুষি মারল। অভিষেক ছিটকে পড়ে গেল, ওর নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। আয়াস গিয়ে ওর কলার ধরে টেনে তুলল, রাগ জর্জরিত গলায় বলে উঠল, তোকে আর আমি মেরাই ফেলব। এই বলে আরেকটা ঘুষি মারতে গেলে আহানিতা দৌড়ে এসে আয়াসের হাত ধরে। সে অস্থির গলায় বলে ওঠে, ছাড়ো আমার ভাইয়াকে, মেরো না। আহানিতার কথায় পাত্তা না দিয়ে আহানিতাকে ধাক্কা মারল আয়াস। অতঃপর মিসেস ইহানা আর আয়মান সাহেব ছুটে আসেন। আয়মান সাহেব অভিষেককে ছাড়িয়ে ধমকের সুরে বলে ওঠেন, পাগল হয়ে গেছ? ও তোমার ভাই হয়, আর অভিষেক আজ যা করেছে ঠিক করেছে। কেন ওই মেয়ের জন্য এত কিছু করতে হবে তোমাকে? আবারও বলছি, আনিশার ভূত মাথা থেকে নামাও আয়াস। আহানিতাকে মেনে নাও। আয়াস নিজের কাছে থাকা ফ্লাওয়ার টপকে ভেঙে শাসিয়ে বলল, সব তোমাদের দোষ। তোমরা আজ আমার মা বাবা হয়েও আমার সাথে বেইমানি করলে, এর জন্য কখনো ক্ষমা করব না তোমাদের। আর তুই, অভিষেককে উদ্দেশ্য করে, তোকে তো আমি পরে দেখে নেব। এখন আনিশাকে কোথায় গেল সেটা খুঁজতে হবে আমার। আর একটা কথা, আহানিতাকে তো নিজের স্ত্রী হিসেবে কখনো মেনে নেব না। এই বলে হনহন করে বেরিয়ে গেল আয়াস। মিসেস ইহানা কান্নায় ভেঙে পড়লেন। অনেকবার বলেছিলাম ছেলের সাথে এমন করা ঠিক হবে না, কোনো কথা শুনলে না তোমরা। ও রাগের মাথায় বেরিয়ে গেল, এখন যদি ছেলেটার কিছু হয়ে যায়। অভিষেক মিসেস ইহানাকে সান্ত্বনা দিয়ে বলল, কিছু হবে না ফুফি, আমি দেখছি আয়াস কোথায় গেল। এই বলে বাইরের দিকে ছুটে গেল অভিষেক। বাইরে বের হতেই বাঁকা হেসে বলে ওঠে, যতই খোঁজ আনিশাকে, তুই যদি ওকে পেয়েও যাস। অবশেষে আনিশা আমার কাছেই দৌড়ে এসে পা ধরে বলবে, আমি আপনাকেই বিয়ে করব। অভিষেক প্লিজ তারিনকে ছেড়ে দিন। হা হা হা। কনকনে ঠান্ডার মাঝে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছি আমি। ঠান্ডায় পুরো শরীর কাঁপছে, মাঝে মাঝে নাক টানছি আমি। কেন নিজের পরিচয়টা লুকালেন আয়াস? বলতে পারতেন, তাহলে আজ এমনটা হতো না। আপনি আমার থেকে পরিচয় লুকিয়েছেন, সেটা আমাকে কষ্ট দেয়নি। কষ্ট দিয়েছে আপনি আমাকে দিনের পর দিন মিথ্যে বলেছেন। একজন মিথ্যে মানুষকে হয়তো নিজের অজান্তেই মনের ছোট্ট ঘরে জায়গা দিয়ে ফেলেছিলাম আমি। আমার কষ্টটা ঠিক সেই জায়গায়। আমার ভাবনার মাঝে হঠাৎই একটা গাড়ি এসে জোরে সোরে ব্রেক কষল। আমি কয়েক ধাপ পিছিয়ে যেতেই গাড়ির দরজা খুলে গটগট আমার দিকে এগিয়ে এলেন আয়াস। আমি কিছু বলার আগেই আমাকে পাঁচ কোলে তুলে নিলেন উনি। আমি হাত পা ছোড়াছুড়ি করেও লাভ হল না। চিল্লিয়ে বলতে থাকলাম, অসভ্যের মতো কেন আচরণ করছেন? নামান আমায়, আমি যাব না আপনার সাথে। আমার কথা উপেক্ষা করে উনি আমাকে নিয়ে গিয়ে গাড়িতে বসালেন। আমি নামতে নিলে উনি আমার শাড়ির আঁচল ধরে টানতে শুরু করলেন। সেফটি পিন লাগিয়েছিল, তাই সজোরে টান মারতেই আঁচল ছিঁড়ে উনার হাতে চলে গেল। লজ্জায় চোখ বুজে ফেললাম আমি। উনি আমার হাত ধরে শাড়ি দিয়ে হাত বেঁধে ফেললেন। উনার পকেট থেকে রুমাল বের করে আমার মুখও বেঁধে দিলেন। তারপর আমার গাল ধরে ধমক দিয়ে বললেন, অনেক হয়েছে ভালোবাসা ভালোবাসা খেলা। ভেবেছিলাম তোর মনে আগে ভালোবাসা সৃষ্টি করে তবে দুজন বিয়ে করব, কিন্তু না, তুই তো আমাকে ঘৃণা করিস।
এখন আমি যা করব তার জন্য তুই নিজে দায়ী থাকবি। কথাটা বলে উনি ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিলেন। আমি কথা বলতে গিয়েও বলতে পারলাম না। আমার মুখে কাপড় দিয়ে বাঁধা। জানি না কি হতে চলেছে আমার সাথে, কি করতে চলেছে এই ভয়ানক লোকটা। কেটে গেছে কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেল আমার জীবন। আমার অবিবাহিত জীবন থেকে হঠাৎ করেই অশব্দতা গায়েব হয়ে গেল। বিবাহিত নামক সিলমোহর মেরে দেওয়া হলো আমার জীবনে। হ্যাঁ, বিয়ে হয়েছে আমার, তাও আয়াস রায়হান আহান নামক লোকটার সাথে। রাত প্রায় 2টো। বেডের সাথে ঠেস লাগিয়ে ঘুমে তলিয়ে আছে আনিশা। মাথাটা তার ঢুলছে, চোখের পাতায় এখনো পানি চকচক করছে। নিজের হাত দিয়ে ঠান্ডা নিবারণ করার চেষ্টা করছে সে। হঠাৎই দরজা খুলতেই বাইরে থেকে আসা আলোতে চোখমুখ জড়িয়ে ফেলল সে। খানিকটা নড়েচড়ে আবারও এক কাত হয়ে বেডের সাথে মাথা লাগিয়ে ঘুমোতে থাকল আনিশা। ওর পরনে সামান্য একটা পাতলা শাড়ি, যেটা বিয়ের জন্য আয়াস ওকে জোর করে পরিয়ে দিয়েছিল। এক পা দুপা করে নিজের ঘরে প্রবেশ করল আয়াস। চোখজোড়া তার লাল টকটকে হয়ে রয়েছে। মদের নেশায় এতক্ষণ মত্ত হয়ে থাকলেও ঘুমন্ত আনিশাকে দেখে নেশা যেন কেটে গেল তার। দরজার সামনে থেকে সরতেই চোখমুখ আবারও জড়িয়ে ফেলল আনিশা। আয়াস ব্যাপারটা লক্ষ্য করে ভ্রু কুঁচকে তাকাল। একটু এগিয়ে আনিশার সামনে দাঁড়াতেই চোখমুখ স্বাভাবিক করে ঘুমাতে শুরু করল আনিশা। আয়াস আবার সরে যেতেই আনিশা চোখমুখ জড়িয়ে ফেলল। তাই আবার আলোর সামনে ছায়া হয়ে দাঁড়াল আয়াস। আবারও গভীর ঘুমে মগ্ন হয়ে গেল সে। এই ব্যাপারটাই যেন বেশ মজা পেয়েছে আয়াস। আনিশার চোখমুখের রিয়েকশন দেখে মুচকি মুচকি হাসছে ও। কিছুক্ষণ আনিশার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে আনিশার কাছে এসে খানিকটা হেলে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নেয় আয়াস। তারপর আস্তে করে আনিশাকে বেডে শুইয়ে দিয়ে আনিশার গায়ে কম্বল জড়িয়ে দিতেই আনিশা কম্বল টেনে নিল। আয়াস ফ্লোরে হাঁটু গেড়ে বসল। আনিশার গালে চুমু খেয়ে কপালে হাত দিয়ে আনিশার দিকে একমনে তাকিয়ে থাকল সে। থমথমে গলায় বলল, সরি নিশা পাখি, আমি তোমাকে এভাবে জোর করে বিয়ে করতে চাইনি, কিন্তু পরিস্থিতিটাই এমন ছিল যে তুমি আমায় বাধ্য করলে। তুমি আমাকে যেদিন ঠিক করে বুঝবে সেদিন হয়তো এভাবে দূরে থাকবে না আমার থেকে। সত্যিই এখনো বিশ্বাস হচ্ছে না আমি স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, আর এই কথা একদিন নিজের মুখে স্বীকার করবে। চিৎকার করে বলবে, আই লাভ ইউ মাই সাইকো লাভার, আই রিয়েলি লাভ ইউ। অপেক্ষায় আছি সেই দিনটার, আর খুব তাড়াতাড়ি এই অপেক্ষার অবসান ঘটবে। কথাটা বলে আনিশার কপালে গভীর চুমু এঁকে দেয় আয়াস। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে হেঁটে যায় সে। পাতলা পর্দা ভেদ করে সকালের সূর্যের মিষ্টি আলো এসে আমার মুখে পড়তেই ঘুম হালকা হয়ে এলো। হাত উঠিয়ে চোখ কচলাতেই মনে কারো গভীর উষ্ণতা অনুভব করলাম আমি। আমার শরীরে ভারী কোনো বস্তুর আশঙ্কা করতেই হাত থেকে চোখ সরিয়ে চোখ মেললাম। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখজোড়া ছানাবড়া হয়ে গেল আমার। আয়াস আমাকে জাপটে জড়িয়ে ধরে আরামসে ঘুমোচ্ছেন। উনার হাতটা উঠানোর চেষ্টা করতে করতে হাঁপিয়ে গেলাম আমি। প্রচণ্ড বিরক্তি নিয়ে নিজের হাত দিয়ে আয়াসের পেটে জোরে সোরে ঘুষি দিতেই পেটে হাত দিয়ে বসলেন উনি। আমি সাথে সাথে উঠে বসতেই উনি চোখ মেলে সকাল সকাল আমাকে চোখ রাঙালেন। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, আপনি আমার ঘরে কি করছেন? আর আমার বিছানায় আমাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছন, এসবের মানে কি? আমার কথায় নিজের পেটে হাত বুলিয়ে চোখ বুজে বলে উঠলেন, ফার্স্টলি, এটা আমার ঘর। সেকেন্ডলি, তোমার সাথে এক ঘরে এক বিছানায় জড়িয়ে ধরে থাকার অধিকার আমার আছে।
সো ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে বালিশ থেকে মাথা নামিয়ে আমার কোমর ধরে আমার পেটে মুখ গুজে আবার আরামে ঘুমোতে শুরু করলেন। উনার কথা কর্মকাণ্ড সব যেন মাথার ওপর দিয়ে গেল। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখলাম হ্যাঁ, এটা সত্যিই উনার ঘর। উনি কালকে আমাকে উনার রুমেই বন্দি করে চলে গিয়েছিলেন। কালকের ঘটনাগুলো মনে করতেই গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। চোখের কোণায় পানি এসে জমা হল। কাঁদো কাঁদো গলায় বললাম, আমি এই বিয়ে মানি না। শুনেছেন আপনি? আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে। এখন এই মুখ নিয়ে কি করে বাপি আর ফ্যামিলির সামনে দাঁড়াবো আমি? কথাটা বলে ফুপিয়ে কেঁদে দিলাম আমি। আমার কান্নাতে মাথা উঠিয়ে এক রাশ বিরক্তি নিয়ে তাকালেন আয়াস। এদিকে আমার কান্না থামার নাম নেই। বাপিকে কথা দিয়েছিলাম যে এমন কিছু করব না যাতে বাপির বিশ্বাস ভেঙে যায়, আমার প্রতি থেকে তার ভরসা উঠে যায়। কিন্তু আমি যে কথা রাখতে পারলাম না হয়তো বাপির বিশ্বাস রক্ষা করতে। আমার কান্নায় উঠে বসলেন আয়াস। তারপর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিলেন। কান্না থামিয়ে চোখ গোল গোল করে উনার দিকে তাকালাম আমি। উনি আমার দুই হাত নিজের হাত বন্দি করে নিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, এই মেয়ে, এত কান্না আসে কোথায় থেকে তোমার? একে তো কালকে ঠিক করে বাসর রাত পালন করতে পারলাম না, জড়িয়ে ধরে আয়েশ করে ঘুমোতে চাইলাম, সেটাও কি বেশি চেয়ে ফেলেছি? আমার ঘুম ভাঙিয়েছ তুমি, এর শাস্তি তো পেতেই হবে। আমি উনার কথায় চোখ দুটো রসগোল্লার মতো করে শুকনো কণ্ঠে বললাম, কি শাস্তি? এখনই দেখতে পাবে। কথাটা বলে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসতে থাকেন আয়াস। আমি ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। চোখ বন্ধ করতেই নিজের ঠোঁটে উনার ঠোঁটের স্পর্শ পেলাম। কিছুক্ষণ পর চোখ খুলতেই দেখলাম উনি ঘাড়ে টাওয়াল নিয়ে বুকে হাত রেখে বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ধীরে ধীরে উঠে বসলাম। বোঝার চেষ্টা করলাম একটু আগে আমার সাথে ঠিক কি হয়েছে। উনি চোখ টিপ মেরে ওয়াশরুমে ঢুকে গেলেন। আমি থমেরে বসে রইলাম। আয়াস ওয়াশরুমে বের হতেই আমার দিকে নিজের টাওয়ালটা ছুঁড়ে মারলেন। আমি মুখ থেকে টাওয়াল সরিয়ে চোখ রাঙিয়ে বললাম, নিজের টাওয়াল আমার দিকে ছুঁড়ছেন কেন? আর কি পরেছেন এসব? গায়ে কিছু নেই, শুধু একটা তোয়ালে। কথাটা বলে নিজের চোখজোড়া ঢেকে নিলাম আমি লজ্জায়। উনি স্বাভাবিক গলায় বললেন, সো হোয়াট, ইউ আর মাই ওয়াইফ। তোমার সামনে আমি যেভাবে ইচ্ছে আসতে পারি, অন্য মেয়ের সামনে তো এভাবে যাইনি। আমি চোখ থেকে হাত সরিয়ে নিলেও উনার দিকে তাকালাম না। মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, অন্য মেয়ের সামনে হয়তো এর থেকেও অশ্লীলভাবে গিয়েছেন। কথাটা বলে বেড থেকে নেমে পড়লাম আমি। তারপর রুম থেকে বেরিয়ে যেতে শুরু করলাম। উনি কিছুটা জোরে সোরে বললেন, কোথায় যাচ্ছ? আমি থমথমে গলায় বললাম, আমার ঘরে। আমার কথাতে রেগেমেগে আমার দিকে তেড়ে আসলেন উনি। আমার বাহু শক্ত করে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, ভুলে যেও না কালকে তোমার আর আমার বিয়ে হয়েছে। লিগালভাবে হাজবেন্ড ওয়াইফ আমরা, তার সাথে ধর্মীয়ভাবেও। আজ থেকে আমার রুম মানেই তোমার রুম, দ্যাটস ফাইনাল। আমাকে বেশি রাগিয়ে নিও না, নয়তো উল্টাপাল্টা কিছু করে ফেললে বাধা দিতে পারবে না। কথাটা বলে আমার বাহু ধরে ধাক্কা দিলেন উনি। আমি চেঁচিয়ে বললাম, আমার জীবনটা ধ্বংস করে দিলেন আপনি। কখনো চাইনি আমার বর কখনো আপনার মতো একজন মানসিক রোগী হক। এখন আমার আম্মু বাপিকে কি কৈফিয়ত দেব আমি? আপনার জন্য ওরা আমার ওপর থেকে বিশ্বাস ভরসা উঠিয়ে ফেলবেন। একজন সন্তানের কাছে এর থেকে দুঃখের আর কি হতে পারে? কি জবাব দেব আমি বলুন?
কালকে অ্যাক্সিডেন্টলি বিয়ের জন্য দোষী আমি নয়, তুমি ছিলে আনিশা। তুমি যে ঠিকঠাক আমাকে মেনে নিতে, তাহলে হয়তো সুষ্ঠু আর সুন্দরভাবে বিয়ে হতো আমাদের। কিন্তু তুমি কি করলে? সবার সামনে আই হেট ইউ বললে। কি কমতি আছে আমার মধ্যে যে আমাকে ভালোবাসো না তুমি বলো? কথাগুলো হুঙ্কার দিয়ে বলে উঠলেন আয়াস। আমি তার জবাবে বললাম, আপনি সুদর্শন, হ্যান্ডসাম, স্মার্ট, ইস্টাবলিশড। সব আছে আপনার মাঝে। কিন্তু কি জানেন? আপনি কারো ভালোবাসার যোগ্য নন। আপনার রাগ আর জেদকে আপনি ভালোবাসা বলে আখ্যা দেন, কিন্তু ভালোবাসতে পারেন না আপনি। কথাটা বলে হনহন করে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি। আয়াস আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবনায় মশগুল হয়ে পড়ল। আসলেই কি ও কারো ভালোবাসার যোগ্য নয়? এই জন্যই কি ওর মা বাবা ওর থেকে অভিষেককে বেশি ভালোবেসেছে? অভিষেকের কথা মনে আসতেই রাগ ও ঘৃণায় চোখমুখ শক্ত হয়ে এলো আয়াস। ফোন বাজতেই ঘাড় ঘুরিয়ে ল্যাম্পশিটের টেবিলের দিকে তাকালো সে। আনিশার ফোনটা একাধারে বেজে চলেছে। প্রচণ্ড কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে হাতে ফোনটা তুলে নিল আয়াস। একটা আননোন নম্বর দেখে কপালে ভাঁজ পড়ল তার। রিসিভ করবে কি না ভাবতে ভাবতে কলটা রিভিভ করেই ফেলল আয়াস। ভাবন্তক হয়ে ফোনটা কানের কাছে ধরে কথা বলতে যাবে, তার আগে ওপাশ থেকে আসা কণ্ঠে চুপ হয়ে গেল সে। কথাগুলো শুনতে শুনতে হাতের মুঠো শক্ত হয়ে এলো তার। দাঁত কিরমির করে ওপাশের কথা শুনছে সে। ওপাশের কথা শেষ হতেই ফোনটা কেটে দিয়ে ল্যাম্পশিটের টেবিলে জোরে সোরে ফোনটা রেখে নিজের ফোনটা গিয়ে কাউকে একটা কল করল। গম্ভীর গলায় বলে উঠল, অভিষেক আবরার নামের কারোর ওপর নজর রাখতে হবে তোমাদের। নিজের চোখের আড়ালে করা যাবে না। অভিষেকের ছবি আমি পাঠিয়ে দিচ্ছি। যে করেই হক ও কোথা যাচ্ছে না যাচ্ছে তার সমস্ত ইনফরমেশন আমার চাই। কথাটা বলে কল কেটে দিল সে। দ্রুত পায়ে আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা শার্ট আর প্যান্ট বের করে রেডি হতে শুরু করল সে। ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে বসে মাথা মুছতে শুরু করলাম আমি। তারপর আনমনে বললাম, সরি। আসলে তখন আমার ওইভাবে বলা উচিত হয়নি। তখন মাথা ঠিক ছিল না, তাই একটু বেশি বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি। কথাটা বলে আয়াসের প্রত্যুত্তরের জন্য অপেক্ষা করতে থাকলাম আমি। কিছুক্ষণ অপেক্ষা করেও কারো উত্তর পেলাম না। আবারও বলে উঠলাম, কি হলো, কিছু তো বলুন। নিজে থেকে সরি বললাম, তবুও কিছু বলছেন না যে। এটা কিন্তু মোটেও ঠিক নয়। কথাটা বলে পিছনে আর আশেপাশে তাকালাম আমি। আয়াসকে দেখতে না পেয়ে হতাশ হলাম। এতক্ষণ নিজে নিজে বকবক করছিলাম আর শুনছিলাম আর ভূতকে সরি বলছিলাম। রুমে তো কেউই নেই। এত তাড়াতাড়ি কোথায় উধাও হয়ে গেল লোকটা? হয়তো নিচে ড্রয়িং রুমে গেছেন। তাই হবে। হঠাৎ ফোনে মেসেজ টোনটা বেজে উঠল। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিতেই দেখলাম আয়াসের মেসেজ। ফোনের লক খুলে মেসেজ ওপেন করলাম। উনি লিখেছেন, আমি বাইরে আছি একটা কাজে। ফিরতে দেরি হতে পারে। তুমি খেয়ে নাও। সার্ভেন্টদের নিজের পছন্দের খাবারের নাম বললেই ওরা রান্না করে দেবে। আর তোমার শাড়ি সহ যাবতীয় জিনিস সবকিছুই আমার ঘরে আছে। খুঁজে নাও। অ্যান্ড টেক কেয়ার মাই লাভ। অন্যদিন আয়াসের মেসেজ বা কলে চোখে মুখে একরাশ বিরক্তি ভর করত। কিন্তু আজ কেন জানি না নিজের অজান্তেই উনার মেসেজে মুচকি হেসে ফেললাম। কেন হাসলাম কারণটা আমার নিজেরও অজানা। তবে হেসেছি উনার মেসেজে। ফোনটা রেখে আলমারিতে হাত লাগালাম আমি।
আলমারি খুলতেই একপাশে আমার শাড়ি আর অন্য পাশে আয়াসের জামাকাপড় নজরে পড়ল আমার। এসব উনি কখন গুছিয়ে রাখলেন? সত্যি বড়ই অদ্ভুত লোকটা। শাড়ি হাতাতে হাতাতে হঠাৎই কোথা থেকে যেন অনেকগুলো ছবি নিচে পড়ে গেল। সব ছবি আমার পায়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আমি নিচু হয়ে বসে হাতে ছবিগুলো তুলতেই খেয়াল করলাম ছবিগুলো আমার। ছবিগুলো বিভিন্ন এঙ্গেলে তোলা। কোথাও আমি হাসছি, আবার কোথাও ঘুমোচ্ছি, আবার কোথাও মুখটা গোমড়া করে রেখেছি। এসব ছবি কখন তুললেন আয়াস? কিছুক্ষণ ভেবেও যখন কোনো কুলকিনারা পেলাম না, তখন ভাবনা বাদ দিয়ে ছবিগুলো তুলে গুছিয়ে রেখে দিয়ে একটা শাড়ি বের করে কোনোমতে শাড়ি পরে নিলাম। ড্রয়িং রুমে নামতেই একজন সার্ভেন্ট হুড়মুড় করে আমার সামনে এগিয়ে এলো। আমি আচমকা তাকে দেখে কয়েক ধাপ পিছিয়ে গিয়ে একটা বড় শ্বাস ফেলে বললাম, কি হয়েছে? লোকটি মিনমিন করে বললেন, ব্রেকফাস্টে কি বানাবো ম্যাডাম? আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনাদের স্যার খেয়েছেন? লোকটি মাথা নাড়িয়ে বললেন, না, উনি তো কোথাও যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। খেয়ে যেতে বললাম, উনি না খেয়ে বললেন আপনার জন্য রান্না করতে। আমি লোকটির কথায় বেশ ভাবন্তক হয়ে পড়লাম। এমন কি হলো যে না খেয়ে আয়াসকে বেরিয়ে যেতে হলো? ভাবনার মাঝে লোকটি বলে বসলেন, ম্যাডাম, স্যার বলেছেন আপনাকে তাড়াতাড়ি খাইয়ে দিতে। আপনি নাকি খালি পেটে থাকতে পারেন না। তাই যদি একটু তাড়াতাড়ি বলতেন কি খাবেন তাহলে সুবিধা হতো। আমার এই মুহূর্তে খিদে পেয়েছে ঠিকই, কিন্তু খাওয়ার প্রতি যেন মোটেও মন টানছে না। ওদিকে আয়াস খেয়ে বের হননি, সেই ব্যাপারটা যেন খাবারের প্রতি আরও অনীহা বোধ করাচ্ছে। আমি খানিকটা নড়েচড়ে বলে বসলাম, আমার খিদে নেই। আমি খাবো না, সকালে পরে খাবো। সকালে ব্রেকফাস্ট বানানোর কোনো দরকার নেই। কিন্তু স্যার যে বলল। তো আমার খিদে নেই বললাম তো। স্যার কিছু বললে বলে দেবেন, আমি মানা করেছি ব্যাস। কথাটা বলে গটগট করে সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম আমি। মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন আমি খিদে থাকা সত্ত্বেও আয়াস খেয়ে যাননি শুনে খেতে পারলাম না? এ কেমন টান সৃষ্টি হচ্ছে উনার প্রতি আমার? এটাই কি তবে স্বামী স্ত্রীর সম্পর্ক? বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। সূর্য অস্ত যাচ্ছে। আয়াস এখনো বাড়ি ফেরেননি। দুপুর বেলা খেতে বসেও খেতে পারিনি আমি, যার কারণে খিদে পেয়ে যেন পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করেছে। ওদিকে খেয়ে বসেও খেতে পারছি না। কেমন জানি নিজেকে খেতে বসে অসম্পূর্ণ লাগছিল, অস্বস্তি লাগছিল। তাই না খেয়ে উঠে আসতে হয়েছিল দুপুরে। বেকনিতে কাচের দেয়ালের সাথে মাথা লাগিয়ে বসে আছি আমি। সারাদিন না খাওয়ার কারণে শরীরটা দুর্বল হয়ে পড়েছে যেন। হঠাৎ গাড়ির শব্দে নিচে তাকালাম। গাড়ি থেকে আয়াস নামলেন। সাথে আরেকজনও নামল। আরেকজনকে দেখে দুর্বল চোখজোড়া বড় বড় হয়ে গেল। তারিন। ওর চোখমুখ শুকনো। আয়াস ইশারায় তারিনকে ভিতরে ঢুকতে বললে আয়াস ও তারিন বাড়ির ভিতরে আসে। আমি দেরি না করে এক প্রকার ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। আমার ছোটাছুটি দেখে আয়াস দূর থেকে বলে ওঠে, আনিশা, শাড়ি পরে ছুটো না। শাড়ি পরার অভ্যেস তোমার এমনিতে নেই। পরে যাবে কিন্তু। কে শোনে কার কথা? আমি নিচে নেমে দৌড়ে উনাদের দিকে এগিয়ে আসতেই পায়ের নিচে শাড়ি পরে গেল। সাথে সাথে পরতে নিলাম আমি।
আয়াস অস্থির হয়ে এসে আমাকে ধরলেন। আমি ঢপ গিলে উনার দিকে তাকালাম। উনি চোখ গরম করে তাকিয়ে আছেন। তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, মানা করেছিলাম। একটা মানা কথাও যদি তুমি শোনো আনিশা। কথাটা বলে আমাকে ধরে সোজা করে দাঁড় করালেন উনি। আমি তারিনের দিকে তাকিয়ে আয়াসের দিকে তাকালাম। আয়াস চোখ দিয়ে ইশারা করে তারিনের দিকে এগিয়ে যেতে বললেন। আমি মাথা নাড়িয়ে ওর দিকে এগিয়ে গিয়ে ওর ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে বললাম, কি হয়েছে তারিন? তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? আমার কথায় আমার ওপর আঁচড়ে পড়ল তারিন। হাউমাউ করে কাঁদতে শুরু করল ও। চলবে।